ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের জীবমণ্ডল যে অধ্যায় আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে, এবং সেই প্রশ্নগুলোর শুধুমাত্র উত্তর বলবো না, সেই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা সহযোগে আলোচনা তোমাদের সামনে করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং বুঝে নাও এই বিষয়টা থেকে, অর্থাৎ জীবমণ্ডল এর প্রকৃতি, ধারণা এবং বাস্তুতন্ত্রের প্রকারভেদ, পুষ্টি স্তরের ধারণা, খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন আমাদের যে জীববৈচিত্র্য শব্দটা প্রথম কে ব্যবহার করেন? জীববৈচিত্র্য শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন এডওয়ার্ড সুয়েস। 1875 সালে অস্ট্রিয়ান ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েস প্রথম বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে 1926 সালে ভ্লাদিমির ভার্নাডস্কি এই ধারণাকে পরিবেশবিদ্যার প্রেক্ষাপটে বিস্তারিত রূপ দেন। অন্যদিকে যদি বলি, আর্থার টানসলে বাস্তুতন্ত্র এবং আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দের প্রবক্তা। 2 নম্বর প্রশ্ন, জীবমণ্ডলের উলম্ব বিস্তার বায়ুমণ্ডলে সাধারণত কত কিমি উচ্চতা পর্যন্ত লক্ষ্য করা যায়? প্রায় 15 কিমি পর্যন্ত লক্ষ্য করা যায়। জীবমণ্ডলের উলম্ব বিস্তার বায়ুমণ্ডলে সাধারণত ট্রপোস্ফিয়ারের শেষ সীমা অর্থাৎ প্রায় 15 কিমি উচ্চতা পর্যন্ত ধরা হয়। যদিও বেশিরভাগ পাখির উড্ডয়ন ও ব্যাকটেরিয়ার উপস্থিতি ভূপৃষ্ঠের কাছাকাছি 6 কিমির মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে তাত্ত্বিকভাবে ও সামগ্রিকভাবে এর বিস্তার 15 কিমি পর্যন্ত বিস্তৃত। 2 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যার জনক কাকে বলা হয়? এখানে উত্তর, আলেকজান্ডার ভন হামবোল্টকে পরিবেশবিদ্যার জনক বলা হয়। আধুনিক পরিবেশবিদ্যা ও উদ্ভিদ ভূগোলের ভিত্তিপ্রস্তর স্থাপনে অসামান্য অবদানের জন্য তাকে পরিবেশবিদ্যার জনক বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি 1935 সালে প্রথম কে প্রবর্তন করেন? উত্তর, এজি টানসলে। 1935 সালে এই ব্রিটিশ বিজ্ঞানী আর্থার জর্জ টানসলে বা এজি টানসলে প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। তিনি পরিবেশের সজীব ও অজীব উপাদানের পারস্পরিক আন্তঃক্রিয়াকে বোঝাতে এই শব্দটি প্রবর্তন করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস কি? সৌরশক্তি। সূর্য হল পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রের প্রধান ও প্রাথমিক শক্তির উৎস। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই সৌরশক্তিকে গ্রহণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সমস্ত প্রাণীকুলে সঞ্চালিত হয়। 6 প্রশ্ন, নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অজৈব উপাদান? এখানে উত্তর, ক্যালসিয়াম হলো একটি অজৈব উপাদান। আরও অজৈব উপাদান কি কি আছে? ফসফরাস, হাইড্রোজেন, অক্সিজেন হলো বাস্তুতন্ত্রের অজৈব বা অজীব উপাদান। অন্যদিকে প্রোটিন, কার্বোহাইড্রেট বা হিউমাস বলতে মাটির পচা জৈব পদার্থ, সেগুলো সবই জৈব উপাদানের মধ্যে পড়ে। 7 প্রশ্ন, কোনো নির্দিষ্ট অঞ্চলের সমস্ত উদ্ভিদকুলকে একত্রে কি বলা হয়? ফ্লোরা বলা হয়। কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সমস্ত উদ্ভিদকুল একত্রে ফ্লোরা, এবং যদি বলতো সমস্ত প্রাণীকুল তবে হতো ফনা। এই বায়োম এবং সম্প্রদায় এই শব্দগুলো আমরা পরের প্রশ্নতে করব, তাই এর সংজ্ঞাগুলো আর বললাম না। 8 প্রশ্ন, নিচের কোনটি একটি প্রাকৃতিক জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ? উত্তর,
হ্রদ এটি একটি প্রাকৃতিক জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। বাদবাকি যে অপশনগুলো আছে অ্যাকোয়ারিয়াম এবং বাঁধ বা জলাধার, এগুলি সবই মানুষের তৈরি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। ৯ প্রশ্ন, লোনা বা নোনা জলের বা সামুদ্রিক বাস্তুতন্ত্রকে কি বলা হয়? মেরিন বাস্তুতন্ত্র বলা হয়। সমুদ্রের নোনা জলের বাস্তুতন্ত্রকে মেরিন বাস্তুতন্ত্র বলা হয়। লেন্টিক ও লোটিক এই দুটোই হলো স্বাদু বা মিষ্টি জলের বাস্তুতন্ত্র। ১০ প্রশ্ন, প্রবাহিত জলের যেমন নদীর বাস্তুতন্ত্রকে কি বলা হয়? নদীর বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক। অর্থাৎ নদীর জল প্রবাহিত হয়, তাই যদি বলে প্রবাহিত জল তাহলে হবে লোটিক, আর যদি বলে স্থির জলাশয় তাহলে হবে লেন্টিক। এগারো, স্থির জলে যেমন পুকুরের বাস্তুতন্ত্রকে কি নামে ডাকা হয়? একটু আগে বললাম, লেন্টিক বাস্তুতন্ত্র বলা হয়। ১২, বাস্তুতন্ত্রের যে উপাদানগুলি নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাদের বলা হয় অটোট্রফস বা স্বভোজী বা উৎপাদক। একমাত্র সবুজ উদ্ভিদই সূর্যের আলোক শক্তিকে নিজের দেহে স্থিতিশক্তি বা রাসায়নিক শক্তি বা গ্লুকোজে হিসাবে আবদ্ধ করতে পারে। ১৩ প্রশ্ন, সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে যে প্রক্রিয়া তা হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে। ১৪ প্রশ্ন, বাস্তুতন্ত্রের মৃত জৈব বস্তুকে ভেঙে সরল উপাদানে পরিণত করে কারা? এখানে হবে বিয়োজক বা রূপান্তরক বা ডিকম্পোজার। যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক এই ইত্যাদি যে বিয়োজকরা মৃত উদ্ভিদ ও প্রাণীর জটিল জৈব দেহাবশেষকে ভেঙে সরল অজৈব উপাদানে বা খনিজে পরিণত করে মাটিতে মিশিয়ে দেয়। ১৫ প্রশ্ন, নিচের কোনটি ডেট্রিটাস খাদকের উদাহরণ? কেঁচো। উত্তর হবে কেঁচো হলো ডেট্রিটাস খাদকের উদাহরণ। মৃত জৈব বস্তু বা আবর্জনা খেয়ে যে সমস্ত জীব বেঁচে থাকে তাদেরকে ডেট্রিটাস খাদক বা ডেট্রিভোর বলে। কেঁচো, উইপোকা, গোবর পোকা এর অন্যতম উদাহরণ। ১৬ প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বা শক্তি সঞ্চালনের বিভিন্ন স্তরগুলিকে কি বলা হয়? উত্তর হবে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল বলা হয়। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি সঞ্চালনের বা আহারের এক একটি স্তরকে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল বলা হয়। গ্রিক শব্দ ট্রপিক কথার অর্থ হলো পুষ্টি। ১৭ প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের প্রথম পুষ্টি স্তর সর্বদা কারা অবস্থান করে, অর্থাৎ ট্রপিক লেভেলে প্রথমে কারা অবস্থান করবে? প্রথম অবস্থান করবে উৎপাদক বা সবুজ উদ্ভিদ, আর বিয়োজক হবে সবার শেষে। ১৮ প্রশ্ন, হরিণ বা ছাগল খাদ্য শৃঙ্খলে কোন পুষ্টি স্তরের অন্তর্গত? উত্তর হবে এরা যেহেতু তৃণভোজী, সবুজ উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে, তাই এরা হলো দ্বিতীয় পুষ্টি স্তরের অন্তর্গত। ১৯, লিন্ডেম্যানের শক্তির ১০% নিয়ম কত সালে প্রকাশিত হয়েছিল? এই লিন্ডেম্যান ১০% নিয়মের প্রকাশিত হয়েছিল ১৯৪২ সালে। তিনি বলেছিলেন যে একটা পুষ্টি স্তর থেকে আরেকটা পুষ্টি স্তরে শক্তি কেবল ১০%ই স্থানান্তরিত হয়, আর ৯০% প্রত্যেকটা প্রাণীর শোষণ কার্য ও তাপ হিসাবে তার শরীরে কাজে লাগে। ২০ নম্বর, লিন্ডেম্যানের নিয়ম অনুযায়ী এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? ১০%। ২১, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কেমন হয়? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়। ঠিক আছে, অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে তৃণভোজীতে যাওয়ার পরে সেটি পুনরায় আবার তৃণভোজীতে ফিরে আসে না কখনো। কিন্তু যদি বলে পুষ্টি মৌল বা খনিজ মৌল যেমন কার্বন, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো কিন্তু চক্রাকারে, অর্থাৎ জৈব ভূ রাসায়নিক চক্র যে চলে সেই চক্রাকারে আবার পুনরায় একই জায়গায় ফিরে আসে।
22, পুষ্টিস্তরের ওপরের দিকে যাওয়ার সাথে সাথে মোট শক্তির পরিমাণ কি পরিবর্তন হয়? যত উপরের দিকে যাওয়া যায় তত শক্তির পরিমাণ হ্রাস পায় 10% নিয়ম অনুসারে। 23 প্রশ্ন, উৎপাদক থেকে শুরু করে ক্রমান্বয়ে খাদ্য খাদকের মধ্যে সম্পর্কের ভিত্তিতে শক্তির প্রবাহকে কি বলা হয়? খাদ্য শৃঙ্খল বলা হয়। আর এখানে পুষ্টি চক্র হলো, আমরা জানি যে যে কোনো খনিজ মৌল যেমন জৈব ভূ রাসায়নিক চক্র চক্রাকারে চলে, সেটা হলো পুষ্টি চক্র। সেখানে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এইগুলো চক্রাকারে চলে। 24, যে খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়ে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে বিস্তৃত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় চারণভূমি বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, তাকে বলা হয় চারণভূমি বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল। আমি এইটা পরজীবী খাদ্য শৃঙ্খল এবং ডিটিটাস খাদ্য শৃঙ্খল এখানে আর এক্সপ্লেন করছি না, আমি পরের যে প্রশ্ন আছে সেখানেই আছে, দেখো। ঠিক আছে, পরজীবী খাদ্য শৃঙ্খল এবং মৃতজীবী খাদ্য শৃঙ্খল, ডেটিটাস খাদ্য শৃঙ্খল পরের প্রশ্নতেই আছে, তাই আর এক্সপ্লেন করলাম না। 25, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে শুরু হওয়া খাদ্য শৃঙ্খলকে বলা হয়? উত্তর হবে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে শুরু হওয়া খাদ্য শৃঙ্খলকে বলা হয় ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। 26, উদ্ভিদ প্লাঙ্কটন, প্রাণী প্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ এটি কোন ধরনের খাদ্য শৃঙ্খল হবে? উদ্ভিদ প্লাঙ্কটন, প্লাঙ্কটন মূলত জন্মায় নদীতে বা সমুদ্রের মধ্যে, তাই এখানে মনে রাখবে এটা হবে স্থলজ গ্রেজিং খাদ্য শৃঙ্খল, অর্থাৎ জলের মধ্যে থেকে, জলজ নয়, স্থলজ নয়, এটা হবে জলজ গ্রেজিং খাদ্য শৃঙ্খল। জলজ গ্রেজিং খাদ্য শৃঙ্খল অর্থাৎ এই উদ্ভিদ প্লাঙ্কটন, প্রাণী প্লাঙ্কটন এগুলো জলে জন্মায়। 27, বাস্তুতন্ত্রের একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জটিল জালিকা তৈরি করে তাকে কি বলে? সেটি হবে খাদ্য জাল। কোনো বাস্তুতন্ত্রে এক বা একাধিক খাদ্য শৃঙ্খল কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারে না, বরং তারা পুষ্টি স্তরে বিভিন্ন বিন্দুতে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি জটিল জালের মতো বিন্যাস তৈরি করে, একে খাদ্য জাল বলে। যেমন আমরা বলতে পারি যে ঘাসকে খরগোশ যেমন খাচ্ছে তেমনই ঘাস ফড়িংও খাচ্ছে। এবার খরগোশকে যেমন চিল খাচ্ছে, আবার ব্যাঙ খাচ্ছে ঘাস ফড়িং। এবার চিল যেমন খরগোশকে খায় তেমন ব্যাঙকেও খায়। ঠিক আছে, আবার আমরা বলতে পারি যে একটা তৃণভোজী প্রাণী যেমন হরিণ, তাকে কে খাচ্ছে? সিংহও খাচ্ছে, আবার বাঘও খাচ্ছে, শিয়ালও খেতে পারে, আবার হায়নাও খেতে পারে। তাহলে এই যে কমপ্লেক্স একটা খাদ্য শৃঙ্খল, অনেক কটা খাদ্য শৃঙ্খল একসঙ্গে মিলে যাচ্ছে, এটা হলো খাদ্যজাল। খাদ্যজালের জটিলতা বাস্তুতন্ত্রের স্থায়িত্বের ওপর কি প্রভাব ফেলে? উত্তর হবে যে স্থায়িত্ব বাড়ায়। যত বেশি জটিলতা বাড়বে খাদ্য শৃঙ্খলে এবং খাদ্যজালে, তত সেই বাস্তুতন্ত্রের স্থায়িত্ব বাড়বে। 29, নিচের কোনটি একটি বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদকের উদাহরণ? প্রাথমিক খাদকের উদাহরণ হবে ফড়িং, ঘাস ফড়িং। 30 প্রশ্ন, বাস্তুতন্ত্রের পুষ্টি উপাদান বা খনিজ মৌলগুলির চক্রাকার আবর্তনকে কি বলা হয়? উত্তর হবে জৈব ভূ রাসায়নিক চক্র বলা হয়। এখানে কার্বন, নাইট্রোজেন, জল সজীব উপাদান এবং অজীব পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হতে থাকে, একেই জৈব ভূ রাসায়নিক চক্র বলা হয়। 31, ইকোলজিক্যাল পিরামিড প্রথম কে ধারণা দেন? ইকোলজিক্যাল পিরামিডের প্রথম ধারণা দেন চার্লস এলটন, 1927 সালে এর ধারণা দেন, তাই একে এলটনিয়ান পিরামিডও বলা হয়। 32, কোন ধরনের ইকোলজিক্যাল পিরামিড সর্বদা সোজা বা ঊর্ধ্বমুখী হয়? এখানে সোজা বা ঊর্ধ্বমুখী সবসময় হবে, অর্থাৎ এই রকম, এটা হবে সবসময় কোথায় হবে? শক্তির পিরামিডে, অর্থাৎ যত উপর দিকে যাওয়া যায় শক্তির পরিমাণ কমতে থাকে, ততই
পিরামিডের উপরের অংশটা ছোট হতে থাকে বা বিস্তৃত, যেটা নিচের দিকে ছিল উপরের দিকে বিস্তৃত কমতে থাকে শক্তির পিরামিডে। অর্থাৎ এখানে ঘাস যদি রাখি, সর্বোচ্চ স্তরে যদি সিংহ রাখি বা বাঘ রাখি, তাহলে হরিণ ঘাসকে খাবে এবং হরিণকে খাবে বাঘ। তাহলে ঘাসের যদি 1000 ক্যালোরি থাকে, হরিণ পাবে 100 ক্যালোরি আর বাঘ পাবে 10 ক্যালোরি। তাহলে এইভাবে পিরামিড উপরের দিকটা কম বিস্তৃত হতে থাকে। 33, একটি একক বড় গাছের বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড কেমন হতে পারে? বড় গাছের ক্ষেত্রে বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড, বড় গাছে কোনো একটা পাখি অর্থাৎ এখানে ধরে নাও বড় গাছ, একটা বড় গাছ, একটা গাছ, গাছ একটাই, এই গাছের ওপর বসবাস করছে অনেক পাখি, আর পাখির ভেতরে যদি কোনো পরজীবী প্রাণী থাকে তাহলে অনেক বেশি থাকবে। তাই এখানে বলতে চেয়েছে যে এইটা সবসময় কি হবে, উল্টানো হবে। বড় গাছের ক্ষেত্রে বাস্তুতন্ত্রের পিরামিড সবসময় উল্টানো হবে। 34, কোনো নির্দিষ্ট সময় প্রতি একক এলাকায় জীবন্ত পদার্থের মোট ওজনকে কি বলা হয়? জীবভর বা বায়োমাস বলা হয়। এই জীবভর বা বায়োমাস কোন একটা জীবকুলের বা জীবের জলীয় অংশ বাদ দিয়ে শুষ্ক অংশকে ওজন করা হয়। 35, খাদ্য শৃঙ্খলের কোনো ক্ষতিকারক রাসায়নিক বা কীটনাশকের ঘনত্ব প্রতি পুষ্টিস্তরে ক্রমশ বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? উত্তর হবে বায়োম্যাগনিফিকেশন বা জৈব পরিবর্ধন। জলে বা মাটিতে যে ডিডিটি মিশে থাকছে বা ভারী ধাতুর মতো ক্ষতিকারক পদার্থগুলি যদি মিশে থাকে, তাহলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে যত উচ্চ স্তরে পৌঁছায় জীবদেহে, তাদের সঞ্চয় বা ঘনত্বের পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকে। শক্তি কিন্তু কমতে থাকে খাদ্য শৃঙ্খলে প্রত্যেকটা পুষ্টি স্তরে, কিন্তু যদি ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে, যত প্রত্যেকটা পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছাবে তত বাড়তে থাকবে। এটাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। 36, ভূপৃষ্ঠের ওপর ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের একটি সাধারণ উদাহরণ শুরু হয় মূলত কোথা থেকে? উত্তর হবে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল মূলত শুরু হয় পচা পাতা বা জৈব আবর্জনা থেকে। ঠিক আছে, ডেট্রিটাস কথার অর্থই হলো ক্ষয়প্রাপ্ত মৃত জৈব বস্তু। তাই এই খাদ্য শৃঙ্খলের সূচনা সর্বদা পচা পাতা, মৃত প্রাণী বা জৈব আবর্জনা থেকেই শুরু হয়। 37, মানুষের পুষ্টি স্তরের বা খাদ্য শৃঙ্খলের কোন শ্রেণীতে পড়ে? উত্তর হবে মানুষ সব খাবারই খায় বলে মানুষকে বলা হয় অমনিভোর বা সর্বভুক। 38, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র মনে রাখবে যে সমগ্র জীবমণ্ডল, সমগ্র বায়োস্ফিয়ার, সমগ্র পৃথিবী জুড়েই বিস্তৃত জীবমণ্ডলই হলো পৃথিবীর বৃহত্তম ও সর্বব্যাপী বাস্তুতন্ত্র, যা অন্যান্য সমস্ত যে ছোট বড় স্থলজ জলজ বাস্তুতন্ত্র আছে সেগুলোকে নিজের মধ্যে ধারণ করছে। তাই একে কি বলা হয়? গ্লোবাল ইকোসিস্টেম। 39, একটি পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে শক্তি স্থানান্তরের সময় সিংহভাগ শক্তি কি হিসাবে অপচয় হয়? সিংহভাগ শক্তি মানে বেশিরভাগ শক্তি তাপ শক্তিতে কোন একটা প্রাণী সেটি নিজের কাজে ব্যবহার করে। ঠিক আছে, তার নিজের যে শোষণ, বিপাক, দৈনন্দিন শারীরিক কাজ আছে সেখানে অপচয় হয়। 40, নিচের কোন স্তরে জীবের অস্তিত্ব সবচেয়ে কম বা প্রায় নেই বললেই চলে? উত্তর হবে এখানে নিম্ন মেসোস্ফিয়ারে।
বায়ুমণ্ডলে মেসোস্ফিয়ার স্তরে তীব্র ঠান্ডা এবং বায়ুর ঘনত্ব অক্সিজেনের পরিমাণ নগণ্য হয় এখানে কোনো জীবের অস্তিত্ব বা বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ৪১ দাগের প্রশ্ন, জীবমণ্ডলে অস্তিত্বের জন্য আবশ্যিক উপাদানগুলির মধ্যে প্রধান কোনটি? তরল, জল ও অনুকূল তাপমাত্রা। ঠিক আছে, অনুকূল তাপমাত্রা এইটা হলো সব থেকে আবশ্যিক উপাদান। ৪২, বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড সর্বদা সোজা হওয়ার মূল কারণ কি? শক্তি ক্ষয় হয় এবং তাপগতিবিদ্যার সূত্র, অর্থাৎ শক্তির পিরামিড যদি হয় তাহলে সর্বদা কি হয়, যে পিরামিডটি সোজা হয়। ৪৩, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন একটি নির্দিষ্ট প্রজাতির জীবকে নিয়ে আলোচনা করাকে কি বলা হয়? একটি নির্দিষ্ট পরিমাণ জীব যদি বলা হয় তাহলে হবে অটো ইকোলজি। অটো ইকোলজি। এবং সমগ্র জীব সম্প্রদায় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে হবে সিন ইকোলজি। যেমন সুন্দরবনে বাঘ নিয়ে আলোচনা হলো অটো ইকোলজি, কিন্তু সুন্দরবনের সমগ্র জীব প্রজাতি নিয়ে আলোচনা হবে সিন ইকোলজি। ৪৪, উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন মোট জৈব পদার্থকে কি বলা হয়? গ্রস প্রাথমিক উৎপাদন। গ্রস প্রাথমিক উৎপাদন হলো মোট যে শক্তি উৎপাদন হলো সেইটাকে বোঝায়। আর যেটা উদ্ভিদ ব্যয় করলো নিজের প্রয়োজনে আর বাদ বাকি যেটুকু পড়ে রইল সেটাকে বলা হয় নেট প্রাথমিক উৎপাদন। ৪৫, উদ্ভিদ তার নিজের শোষণ কার্যের পর যে পরিমাণ শক্তি বা জৈব পদার্থ অবশিষ্ট রাখে তাকে কি বলা হয়? তাকে বলা হয় নেট প্রাথমিক উৎপাদন, যেটুকু অবশিষ্ট রইল। ৪৬, জীবমণ্ডলে কোন অংশে সামুদ্রিক জীবের আধিক্য সবচেয়ে বেশি দেখা যায়? সামুদ্রিক জীবের আধিক্য সব থেকে বেশি দেখা যাবে যে ২০০ মিটারের মধ্যে সূর্যের আলো পৌঁছায় সেই জায়গাতে। তাই এটা হবে কি, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল, নেরিটিক অঞ্চল, ২০০ মিটারের মধ্যে যে অঞ্চল সেটাকে বলা হয় সামুদ্রিক জীবের আধিক্য অঞ্চল। বাস্তুতন্ত্রের পুষ্টিস্তরের সংখ্যা সাধারণত ৪ থেকে ৫টির বেশি হয় না কেন? কারণ আমরা জানি যে প্রত্যেকটা পুষ্টিস্তরে শক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পায় ও শেষে আর শক্তি অবশিষ্ট থাকে না। ৪৮, ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? উত্তর হবে আর্নেস্ট হেকেল। ১৮৬৬ সালে তিনি এটি ব্যবহার করেছিলেন। এই ইকোলজি শব্দটি গ্রিক শব্দ ওইকস অর্থাৎ বাসস্থান এবং লজস জ্ঞান থেকে এসেছে। অর্থাৎ ইকোলজি বলতে কি বোঝায়? যে জীবের বাসস্থান। জীবের বাসস্থান নিয়ে জীব সম্পর্কে যে বিজ্ঞানে আলোচনা করা হয়। ৪৯, বায়োমের প্রধান নিয়ন্ত্রক উপাদান কোনটি? বায়োমের প্রধান নিয়ন্ত্রক উপাদান হলো জলবায়ু, উষ্ণতা ও বৃষ্টিপাত। কোন অঞ্চলে জলবায়ু বিশেষ করে গড় তাপমাত্রা এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণের উপরই নির্ভর করে সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি গড়ে ওঠে। ঠিক আছে, যেমন অতিরিক্ত বৃষ্টি ও তাপে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়োম তৈরি হয়েছে। ৫০, একটি কৃত্রিম মানুষ দ্বারা তৈরি বাস্তুতন্ত্রের উদাহরণ কি হবে? উত্তর ধান ক্ষেত বা শস্যাক্ষেত্র। ৫১, খাদ্য শৃঙ্খলে পরজীবী পুষ্টিস্তরের ক্ষেত্রে পিরামিড আকৃতি কেমন হয়? পরজীবী পুষ্টিস্তর যদি বলে সবসময় হবে উল্টানো, কারণ পরজীবী প্রাণী প্রচুর আছে। ৫২, চারণভূমি খাদ্য শৃঙ্খলে শক্তির মূল উৎস কি? শক্তির মূল উৎস হলো জীবিত সবুজ উদ্ভিদ, যেগুলো আছে সেইগুলো খেয়েই সেখানকার প্রাণীরা প্রাথমিক শক্তি নেয়। ৫৩, কেঁচো, উইপোকা, গোবরে পোকা এগুলি বাস্তুতন্ত্রে কি নামে পরিচিত? এগুলো বাস্তুতন্ত্রে ডেট্রিভোর বা ডেট্রিটাস খাদক নামে পরিচিত। এরা কি করে? এরা মাটির পচা গলা জৈব আবর্জনা ডেট্রিটাস ভক্ষণ করে। বাস্তুতন্ত্রের অজৈব পুষ্টি উপাদানগুলি জীবদেহ থেকে পরিবেশে এবং পরিবেশ থেকে জীবদেহে আবর্তিত হয় কে কি বলা হয়? পুষ্টি চক্র বা খনিজ আবর্তন বলা হয়। ৫৫,
সালফার চক্র এবং ফসফরাস চক্র কোন ধরনের জৈব ভূ রাসায়নিক চক্রের অন্তর্গত? সালফার চক্র ও ফসফরাস চক্র হলো পাললিক চক্রের উদাহরণ। 56, নাইট্রোজেন চক্র কোন ধরনের চক্রের উদাহরণ? একটি গ্যাসীয় চক্রের উদাহরণ। নাইট্রোজেন অক্সিজেন কার্বন চক্র হলো গ্যাসীয় চক্রের উদাহরণ। 57, সমুদ্রের অগভীর জলভাগ যেখানে আলো পৌঁছাতে পারে তাকে কি বলা হয়? তাকে ফটিক অঞ্চল বলা হয়। যেখানে সূর্যের আলো পৌঁছায়, সূর্য সালোক সংশ্লেষ করে সূর্যের আলো থেকে গাছ, সেইটাই হলো ফটিক অঞ্চল যেখানে আলো পৌঁছাতে পারে। 58, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো জীববৈচিত্র্য ও জটিল খাদ্যজাল যদি তৈরি হয়, অনেক প্রাণীর সমাহার যদি তৈরি হয়, তবে বাস্তুতন্ত্র সবথেকে ভালোভাবে ভারসাম্য বজায় থাকবে। 59, কোনো বাস্তুতন্ত্রে যে প্রজাতি অবলুপ্তি ঘটলে সমগ্র বাস্তুতন্ত্রটি ভেঙে পড়তে পারে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিস্টোন প্রজাতি। তার উপরেই প্রত্যেকটা বাস্তুতন্ত্র ভারসাম্য হিসাবে থাকে। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি যে সুন্দরবন বা ভারতের অন্যান্য বনাঞ্চলের মতো বাস্তুতন্ত্রে বাঘ হলো একটি শীর্ষ শিকারী। বাঘ, হরিণ, বুনো শুয়োর ইত্যাদি তৃণভোজী প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। যদি বাঘ না থাকে তবে তৃণভোজী প্রাণীর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাবে এবং তারা বনের সমস্ত গাছপালাকে শেষ করে ফেলবে, যা পুরো বনের বাস্তুতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। ঠিক আছে, এই রকম এইখানে তাহলে বাঘ হলো কিস্টোন প্রজাতির উদাহরণ। তারপরে 60 নম্বর প্রশ্ন বলছে যে সুন্দরবনের বাস্তুতন্ত্রে একটি প্রধান বা কিস্টোন প্রজাতি কি? উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার হলো বাস্তুতন্ত্রের একটি প্রধান বা কিস্টোন প্রজাতি। 61, পুষ্টিস্তরের বিন্যাস অনুযায়ী ব্যাঙ বা গিরগিটি সাধারণত কোন শ্রেণীর খাদক? ব্যাঙ বা গিরগিটি সাধারণত গৌণ খাদক, সেকেন্ডারি কনজিউমার। ব্যাঙ বা গিরগিটি সরাসরি ঘাস খায় না, তারা ঘাস খাওয়া প্রাথমিক খাদকদের যেমন ফড়িং বা ছোট কীটপতঙ্গকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তাই এরা গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক হিসাবে পরিচিত। 62, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার কোন সূত্র মেনে চলে? প্রথম এবং দ্বিতীয় উভয় সূত্র মেনেই চলে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অর্থাৎ শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, কেবল রূপান্তর ঘটে, এবং দ্বিতীয় সূত্র শক্তির রূপান্তরের সময় কিছু অংশ পরিবেশে তাপ হিসাবে অপচয় বা এন্ট্রপি বৃদ্ধি করে। অর্থাৎ উভয়ই পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে। প্রথম সূত্র অনুযায়ী কি বললাম? শক্তি সৃষ্টি বা বিনাশ নেই, কেবল রূপান্তর ঘটে। এবং দ্বিতীয় সূত্রে কি বললাম? শক্তি রূপান্তরের সময় কিছু অংশ পরিবেশে তাপ হিসাবে অপচয় হয় বা এন্ট্রপি বৃদ্ধি করে, অর্থাৎ একটা প্রাণী তার নিজের কাজে ব্যবহার করে, তার জন্য পরবর্তী পুষ্টি স্তরে 10% করে কমতে থাকে। 63, বাস্তুতন্ত্র হলো পরিবেশের গঠনগত কার্যগত একক। এই উক্তিটি কার? এই উক্তিটি হলো ইপি ওডামের। ইপি ওডাম এই উক্তি দিয়েছেন, বিখ্যাত পরিবেশবিদ। তার সংজ্ঞায় বলেছিলেন যে বাস্তুতন্ত্র হলো প্রকৃতির বা পরিবেশের গঠনগত ও কার্যগত একক, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নেচার। 64, পুকুরের বাস্তুতন্ত্রের জীবভরের পিরামিড সাধারণত কেমন হয়? পুকুরের বাস্তুতন্ত্র হবে জীবভরের পিরামিড উল্টানো বা বিপরীত হবে। তার কারণ পুকুরের বাস্তুতন্ত্রে প্লাঙ্কটনের পরিমাণ যা আছে তার তুলনায় অনেক বড় মাছের পরিমাণ বেশি আছে, তাই প্লাঙ্কটন অনেক কম ওজন। প্লাঙ্কটন আর সব থেকে বেশি আছে বড় প্রাণী, মাছ, বড় মাছ। ঠিক আছে, বড় মাছ, তাই বড় মাছ ওপরে অনেক ওজন বেশি, কিন্তু প্লাঙ্কটনের ওজন সেই তুলনায় অতটা নয়। ঠিক আছে,
বেশ। 65, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ক্ষতিকারক ডিডিটির মতো রাসায়নিকের পুষ্টি স্তরে পুঞ্জীভূত হওয়াকে কি বলা হয়? উত্তর হবে বায়োম্যাগনিফিকেশন বলা হয়। 66, 10% সূত্র অনুযায়ী উৎপাদক স্তরে 1000 ক্যালোরি শক্তি থাকলে প্রাথমিক খাদক স্তরে কত শক্তি পৌঁছাবে? 100 ক্যালোরি খাদ্য পৌঁছাবে। ঠিক আছে। 68 নম্বর প্রশ্ন, মরুভূমি অঞ্চলের উদ্ভিদের প্রধান অভিযোজনগত বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে পাতা কাঁটায় রূপান্তরিত হওয়া এবং কাণ্ড রসালো হওয়া। 69, উদ্ভিদের তলদেশ, সমুদ্রের তলদেশ বা একদম নিচে বসবাসকারী জীবদের একত্রে কি বলা হয়? বেনথস বলা হয়। ঠিক আছে, বেনথস। এরা সমুদ্র, নদী এবং পুকুরের তলদেশে একদম নিচে কাদার ওপর বা মাটিতে বসবাস করে, যেমন শামুক, ঝিনুক, প্রবাল, কাঁকড়া, এদের একত্রে বলা হয় বেনথস। বেনথস মানে ধরে নাও একবারে বসে থাকে সমুদ্রের তলদেশে। আর 70 নম্বর প্রশ্ন, মুক্ত সাঁতার কাটতে সক্ষম জলজ জীবদের যেমন মাছ, তিমি, এদেরকে কি বলা হয়? নেকটন বলা হয়। নেকটন। এরা কি করে? স্বচ্ছন্দে সাঁতার কাটতে পারে, ভেসে থাকতে পারে, ইচ্ছামতো স্বাধীনভাবে এদিক ওদিক যেতে পারে। 71, জলের ওপর ভেসে থাকা আণুবীক্ষণিক উদ্ভিদ কণাকে কি বলা হয়? ফাইটোপ্লাঙ্কটন বলা হয়। ঠিক আছে, জলের উপর ভেসে থাকা আণুবীক্ষণিক সজীব উদ্ভিদ কণাকে ফাইটোপ্লাঙ্কটন বলে। এরা সালোক সংশ্লেষ করতে পারে এবং জলজ বাস্তুতন্ত্রে প্রধান উৎপাদক। ফাইটোপ্লাঙ্কটন হলো উদ্ভিদ প্লাঙ্কটনকে ফাইটোপ্লাঙ্কটন বলা হয়। একটি চারণভূমির খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি কি হবে? 72 নম্বর প্রশ্ন, চারণভূমি অর্থাৎ একটা ঘাস থেকে শুরু হয়, তাই উত্তর হবে ঘাস, ঘাস ফড়িং এবং ব্যাঙ এবং সাপ। এটাই হবে চারণভূমি খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম। 73, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম কোনটি হবে? মরা, পাতা, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং কৃমি। এটা হবে অপশন বি। ডেট্রিটাস মানে পচা পাতা থেকে, যেখান থেকে শুরু হয় খাদ্য শৃঙ্খল। 74, বাস্তুতন্ত্রের শক্তির অপচয় বা তাপ হিসাবে মুক্ত হওয়াকে তাপগতিবিদ্যার কোন সূত্র ব্যাখ্যা করে? উত্তর হবে দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করে। 75, জীবমণ্ডলের ক্ষেত্রে বা পরিধি বায়ুমণ্ডলের কোন স্তর পর্যন্ত সবচেয়ে সক্রিয় থাকে? 75 এর প্রশ্ন হবে, উত্তর হবে ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারে সব থেকে জীবমণ্ডলের বিস্তার বেশি, কারণ এখানে মেঘ, বৃষ্টি, অক্সিজেন, অনুকূল তাপমাত্রা আছে। 76, শিলামণ্ডলের গভীরতার সাথে জীবের উপস্থিতি কমে যাওয়ার মূল কারণ কি? কারণ যত শিলামণ্ডলের গভীরতা বাড়ে তত আলো, বাতাস ও খাদ্যের অভাব এবং চরম চাপ ও উষ্ণতা বাড়তে থাকে। 77, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের বা বাস্তুতন্ত্রের মধ্যবর্তী বৈচিত্র্যকে কি বলা হয়? 77 এর প্রশ্ন হবে গামা বৈচিত্র্য। গামা বৈচিত্র্য একটি বিশাল ভৌগোলিক অঞ্চলে বা সমগ্র যে ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্য আছে, সেখানে যে বিভিন্ন বাস্তুতন্ত্রের জীবের সামগ্রিক বৈচিত্র্য গড়ে ওঠে, এটাই হবে গামা বৈচিত্র্য। ঠিক আছে, আর একটি নির্দিষ্ট বাসস্থানের বৈচিত্র্য যদি বলতো তাহলে হতো আলফা, আর দুটি বাসস্থানের মধ্যবর্তী বৈচিত্র্য যদি বলতো তাহলে হতো বিটা। 78, জীবমণ্ডলের উপাদানগুলিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়, একটা জৈব আর একটি অজৈব উপাদানে ভাগ করা যায়। যেমন জৈব উপাদান উদ্ভিদ, প্রাণী, অণুজীব, আর অজৈব আলো, জল এবং বায়ু। 79, কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগের মাধ্যমে কোন চক্র সচল থাকে? উত্তর অক্সিজেন চক্র এবং কার্বন চক্র সচল থাকে, কারণ উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় CO2 গ্রহণ করে ও O2 ত্যাগ করে, আবার জীবকুল শোষণ কার্যের সময় O2 গ্রহণ করে, CO2 ত্যাগ করে। এই পারস্পরিক আদান প্রদানের মাধ্যমেই অক্সিজেন ও কার্বন চক্র সচল থাকে।
আসি, তৃণভোজী প্রাণীরা বাস্তুতন্ত্রের কোন পুষ্টি স্তরে অবস্থান করে? উত্তর, তৃণভোজী প্রাণীরা ট্রপিক লেভেল 2-তে অর্থাৎ দ্বিতীয় পুষ্টি স্তরে অবস্থান করে। 81 নম্বর প্রশ্ন, মাংসাশী প্রাণীরা সাধারণত কোন ধরনের খাদক হিসাবে পরিচিত? উত্তর হবে প্রগৌণ খাদক হিসাবে পরিচিত মাংসাশী প্রাণীরা। আর যারা সবকিছু খায় তারা হবে সর্বভুক। ঠিক আছে, যেমন প্রগৌণ বা গৌণ খাদকের মধ্যে কারা পড়বে? ব্যাঙ, বাঘ, সিংহ। আর প্রাথমিক খাদক হিসাবে পড়বে তৃণভোজীরা। 82, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হলে নিচের কোনটি ঘটতে পারে? জীববৈচিত্র্যের হ্রাস হবে এবং পরিবেশগত বিপর্যয় নেমে আসবে। 83, একটি খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে জীবের সংখ্যার কি পরিবর্তন ঘটে? জীবের সংখ্যা ক্রমশ হ্রাস পায়। খাদ্য শৃঙ্খলের নিচের স্তর উৎপাদক ও প্রাথমিক খাদক জীবের সংখ্যা সবসময় অনেক বেশি থাকে। পুষ্টি স্তরে যত উপরের দিকে যাওয়া যায়, শক্তির অভাবের কারণে জীবের মোট সংখ্যাও ক্রমশ কমতে থাকে। 84, সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে যে শ্বাসমূল এবং ঠেসমূল এদের আছে, যাতে জোয়ারের জলে কোনো সমস্যা না হয়। শ্বাসমূল দিয়ে তারা শোষণ কার্য চালায়, আর ঠেসমূল যাতে যখন জোয়ার আসবে তখন তাতে তাদের কাণ্ড জলের সঙ্গে, জলের ঢেউয়ে বা স্রোতে না ভেঙে যায়। 85, বাস্তুতন্ত্রে হোমিওস্ট্যাসিস বলতে কি বোঝায়? বাস্তুতন্ত্রের হোমিওস্ট্যাসিস বলতে বোঝায় যে বাস্তুতন্ত্রের যে স্বনিয়ন্ত্রিত এবং নিজ ভারসাম্য বজায় রাখার ক্ষমতাকে বোঝায়। 86, খাদ্য শৃঙ্খলে ছোট হলে শক্তির অপচয় কেমন হয়? শক্তির অপচয় কম হয়। ঠিক আছে, খাদ্য শৃঙ্খল ধাপ বা পুষ্টি স্তরের সংখ্যা যত কম হবে, যেমন উদ্ভিদ, মানুষ, শক্তি রূপান্তরের ধাপ কমে যাওয়ার কারণে শক্তির অপচয় তত কম হবে এবং শেষ স্তরে জীব তত বেশি শক্তি পাবে। 87, যে সমস্ত জীব জলভাগের উপরে স্তরে মুক্তভাবে ভেসে বা সাঁতার কেটে ভেসে বেড়ায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কি ধরনের প্রাণী? তাদেরকে বলা হবে পিলেজিক জীব, যারা মুক্তভাবে ভেসে বা সাঁতার কেটে বেড়ায়। 88, বাস্তুতন্ত্রের শক্তি প্রভাবের ক্ষেত্রে ইউট্রোফিকেশন শব্দটির সম্পর্ক কিসের? জলাশয়ে পুষ্টি উপাদানের এতটাই আধিক্য হয়ে যায় যে প্রচুর পরিমাণে শৈবালের আবির্ভাব ঘটে। 89, কোন বাস্তুতন্ত্রে শক্তির পিরামিড কখনো উল্টো হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কুকুরের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা জানি যে শক্তির পিরামিড উল্টানো হতে পারে। 90, উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার প্রথায় ভূগোল বিষয় বায়োস্ফিয়ার অংশটি কোন বিষয়ের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত? এখানে মনে রাখবে যে এটা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, যে পরিবেশ ভূগোল বা পরিবেশ বিদ্যার সঙ্গে সব থেকে বেশি সম্পর্কিত। ঠিক আছে, ভূগোল বিষয়ে যে বায়োস্ফিয়ার অংশটা, বায়োস্ফিয়ার মানে তো জীবমণ্ডল আমরা জানি, সেটা কার সঙ্গে জড়িত হবে? পরিবেশ ভূগোল বা পরিবেশ বিদ্যার সঙ্গে জড়িত হবে। তাহলে তোমাদের সঙ্গে এতগুলো প্রশ্ন আলোচনা করা হলো, তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও করা হলো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।